স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। স্পিকারকে নিয়ে হাইকোর্টের এক বিচারকের কিছু মন্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে বিস্ফোরণমুখ পরিস্থিতি। সংসদের মহাজোট সদস্যরা ওই বিচারকের অপসারণের চেয়ে সময় বেঁধে দিয়েছেন। বিচারককে অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে আবার ফিরিয়ে আনার পক্ষেও কথা উঠেছে। সংসদের এই ক্ষমতার পক্ষে আজ মত দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির নেতারাও। বিচারালয় সংসদের এমন মুখোমুখি অবস্থানে শঙ্কিত সংবিধান বিশেষজ্ঞরা দুই পক্ষের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়ে তারা বলছেন, সংসদ আদালত একসঙ্গে কাজ না করলে হুমকিতে পড়বে দেশের গণতন্ত্র। জটিল এই পরিস্থিতিতে বিচার বিভাগের স্বাধীনতা ও সংসদের সার্বভৌমত্বের সীমারেখা নিয়েও প্রশ্ন উঠেছে নতুন করে। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। স্পিকারকে নিয়ে বিচারকের মন্তব্যকে কেন সীমা লঙ্ঘন ভাবছে সংসদ? বিচারাধীন বিষয়ে সংসদে আলোচনা কতটা কার্যপ্রণালী বিধিসম্মত? বিচারকের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে থাকলে কি লাভ, কি ক্ষতি? গণতান্ত্রিক দেশে কেন বারবার বিতর্কে জড়িয়ে পড়ছে গণতন্ত্রের মূল স্তম্ভগুলো? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেসে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরজিৎ সেনগুপ্ত। স্বাগত আপনাকে। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান মহিউদ্দিন খালেদের সঙ্গে। স্বাগত আপনাকেও। জনাব সুরজিৎ সেনগুপ্ত, আপনি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পার্লামেন্টারিদের একজন। আপনি একজন বিচক্ষণ আইনজীবীও বটেন। দেশের সাংবিধানিক সংকটগুলিতে আমরা আপনাকে বিবেকের ভূমিকায় পেয়েছি বরাবর। আপনি আমাদের বলবেন কি যে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী জাতীয় সংসদের কোন সদস্য, এমনকি স্পিকার, বিচারাধীন কোনো বিষয় নিয়ে সংসদে কথা বলতে পারেন কিনা? সাধারণত এই কারণেই যে বিচারাধীন বিষয় নিয়ে, যেটাকে সাবজুডিস বলি আমরা, আলোচনা করা ঠিক না, কারণ ওখানেই ক্লেশ হয়ে যেতে পারে। সেই কারণে এটা ডেমোক্রেটিক কনভেনশনসও আছে, আমাদের কার্যপ্রণালী বিধিতে উল্লেখ আছে। কিন্তু আমরা দেখলাম ২৯শে মে আমাদের একজন সংসদ সদস্যের একটি মানে সড়ক ভবনে যে মামলাটি বিচারাধীন আছে, সড়ক ভবনের সরিয়ে নেওয়ার ব্যাপারে, সড়ক ভবনের সেই ব্যাপারে ৬ জুনের মধ্যে সড়ক ভবন ছেড়ে দিতে হবে, এই প্রসঙ্গে স্পিকার বললেন যে সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ রাষ্ট্রের প্রধান স্তম্ভ, এই তিনটি প্রতিষ্ঠানকে সহযোগিতার মনোভাবনে কাজ করতে হবে। তাই বিচার বিভাগের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দেশের স্বার্থেই যেন তারা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ভাবতে হবে দেশটি আমার। তো এইটা, এবং তিনি বলতেছিলেন যে, তিনি আরো বলছেন যে এখন আদালতের কারণে যদি সড়ক ভবনের কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় তাহলে তো সরকার প্যারালাইজড হয়ে যাবে, সুতরাং এটা করা ঠিক হবে না। এইটা মানে বিচারাধীন এই বিষয়টা নিয়ে সংসদে মন্তব্য করা, এই ব্যাপারটা যদি ধরেন আপনি যে স্পিকার সাহেব যদি কথা বলেই থাকেন, কারণ বিষয়টা খুবই খুব প্রচলিত একটি বিষয় না, কারণ একদিকে সরকার ইনভলভ, আরেকদিকে সুপ্রিম কোর্ট ইনভলভ। রাইট। সুপ্রিম কোর্ট চাইছে তাদের জায়গার জন্য এই সড়ক ভবন তাদের প্রয়োজন, আর অন্যদিকে সরকারও খুব বিব্রত হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে দিয়ে দেওয়া, তারাও এটা খুবই অসুবিধার বিষয়। এই থেকেই বোধহয় উনি কথাগুলো বলেছেন। এবং তিনি সঙ্গে সঙ্গে আপনি যা পড়লেন তাতে তো এই কথাও আছে যে রাষ্ট্রের এই তিনটি অঙ্গের বিরুদ্ধে ওই অঙ্গের যে সম্পর্কটি হবে একে অন্যের পরিপূরক এবং সম্পূরক, এটি একটি আরেকটির প্রতিপক্ষ হবে না। আমাদের কনস্টিটিউশনাল স্কিমেও যে কথাটা আছে যে এই সম্পর্কটি হারমোনিয়াস হতে হবে, রাইট, তাহলে আর লেঠা হয় না। তবে একটি কথা আপনাকে বলতে চাই, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, গণতান্ত্রিক চর্চা হবে না, আর এই ধরনের ক্লেশ হবে, এর দ্বারাই তো গণতন্ত্র সমৃদ্ধ হয়। আপনি তাকিয়ে দেখেন যে ৫০০ বছরের তাদের ইতিহাস পেরিয়েই কিন্তু এখন ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি ডেমোক্রেসি এখানে এসছে। অতএব এই সমস্ত একাডেমিক এক্সারসাইজ এটা হবে, এবং এটা হওয়া অনেকে মনে করছে অশনি সংকেত, আমি কিন্তু এটা মনে করছি না। আমি মনে করছি এভাবেই একে অন্যের অধিকার প্রতিষ্ঠিত করে আমরা এগিয়ে যাব। আমাদের কাছে যেটা অশনি সংকেত বলে মনে হচ্ছে, বা অনেকের কাছে যেটা অশনি সংকেত বলে মনে হচ্ছে, তো সেটা হচ্ছে যে ভাষায় আসলে সংসদে
একজন বিচারকের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা হয়েছে, সেটা মানে আসলে ঠিক হয়েছে কিনা? জনাব তোফায়েল আহমেদ, আরো একজন বর্ষিয়ান এবং অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, তিনি অনেক বিষয়ে একদম সরাসরি ভাবে উনি বলেছেন, আপনি ছিলেন পার্লামেন্টে, আপনি জানেন, আপনি বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে আপনি একটা 3 দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাকে বোধহয় অন্যরা যা বলেছেন ওই ব্যাপারে মতামত না জি, বলাই আপনার ভালো। ব্যাপারটা জি। তা আমি যেটি বলেছি, আমি কোনো বিচারকের কোনো কন্ডাক্ট নিয়ে আমি বলিনি। বলি নাই কারণে আমি মনে করি এটা এই দুইটি ব্যক্তির বিরুদ্ধের বিষয় নয়। যেমন আব্দুল হামিদ সাহেব, অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, এবং অন্যদিকে আমাদের বিচারক, উনিও আমাদের পরিচিত, এটি দুই ব্যক্তির না। বিষয়টি হচ্ছে যে এটি সার্বভৌম সংসদের স্পিকার, এবং এটা স্পিকার, আপনি কে স্পিকার এটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে স্পিকার ইজ এন ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটাকে আন্ডারমাইন করা যাবে না, এই ইনস্টিটিউশনকে আপহোল্ড করতে হবে। তো ফলে খুবই স্বাভাবিক যে এই কথা যখন বেরিয়ে গেছে কাগজে, পত্রপত্রিকায়, এতে সংসদদের মধ্যে কিছু আবেগ থাকবে না, এটা আমরা আশা করা ঠিক না। তবে সেই জায়গায় বাকসংযমটা উভয় পক্ষেই থাকা উচিত ছিল। এখন প্রশ্নটা আসছে এইখানে যে সংবিধান যে যার এখতিয়ার ঠিক করে দিয়েছে। আমাদের সংবিধান সম্বন্ধে কথা আছে যেটা সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, এবং আমাদের সংবিধানের একটি বড় অংশ হচ্ছে যে কি, যে সংবিধান বলে দিয়েছে যে যদি কোথায় সংবিধান লঙ্ঘন হয় তাহলে কে এটি স্থির করবে? পার্লামেন্ট নয়, এটি হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইজ দ্য সুপ্রিম আরবিটার অফ দি কনস্টিটিউশন। এই অধিকারটি তাদের উপর পুরোপুরি ন্যস্ত করা আছে। তো সুতরাং এখানে এই জুডিশিয়ারি এবং একটা সভরেন পার্লামেন্টের মধ্যে এ ধরনের ক্লেশ হবে, এবং হয়েই একটি জায়গায় গিয়ে একসময় স্থির হবে। এই আপনি কাল এই কয়েক সপ্তাহ আগে ফিলিপাইনে দেখা গেছে যে স্পিকারের চিফ জাস্টিস, ফিলিপাইনের চিফ জাস্টিসের বিরুদ্ধে তারা ইমপিচমেন্ট করেছে। একেবারে এটা টেলিভিশনও দেখিয়েছে যে সে কেঁদে কেটে বেরিয়ে যাচ্ছে। এগুলো কতগুলো হচ্ছে কনস্টিটিউশনাল এক্সারসাইজ, একাডেমিক এক্সারসাইজ, এ নিয়ে রুলিং হয়, অনেক রুলিং আছে, পার্লামেন্টারি রুলিংও আছে, এবং অনেক মামলাও হয়েছে, এবং এগুলো হবেই। এর মাধ্যমেই কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। এতে এখানে গেলো করে অস্থির হয়ে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা ঠিক। যেমন ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগতভাবে, আমি আমাদের জাস্টিস মানিক সাহেব সম্বন্ধে আমি কিন্তু খুব শ্রদ্ধাশীল। আমি মনে করি ভেরি শার্প, ট্যালেন্টেড ওয়ান। হ্যাঁ, আরেকজনের তো আরেকটা ব্যক্তিগত মত থাকতেই পারে। কিন্তু আপনি মন্তব্য করেছেন তাকে 3 দিনের মধ্যে বিচারকের পদ থেকে সরানো হোক। আমি বলছি যেটি যে কনস্টিটিউশনাল অবস্থাটা কি। কনস্টিটিউশনাল অবস্থা হচ্ছে যদি এই ধরনের ঘটনা হয়, কেউ যদি সংবিধান লঙ্ঘন করে, সেটি কে? আমি একটু এই জায়গাটার মধ্যে বুঝতে চাই যে আমাদের ৭৮(১) একদম স্পষ্ট বলে দিয়েছে যে আদালতের এখতিয়ার আনা যাবে না সংসদে দেওয়া কোনো বক্তব্য, ফাইন, কিন্তু আলোচনা করা যাবে না। আমরা তো এর আগে প্রেসিডেন্স দেখেছি, বিচারপতি মোজাম্মেল হক, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে আদালত অবমাননাকর বক্তব্য বলেছেন, এবং বলেছেন যে কিন্তু এটা আমরা বিচার করতে পারি না যেহেতু তিনি সংসদে দাঁড়িয়ে এটি বক্তব্য দিয়েছেন। আলোচনায় তো তিনি আনতে পারেন, আমাদের ইয়েতে যেটা এটাকে আনতে পারেন না তিনি। না, এটা হচ্ছে আপনার কতগুলা ইমিউনিটির ব্যাপার। এমনিই দেখেন আমাদের পার্লামেন্ট অত্যন্ত দুর্বল, আমাদের কোনো পার্লামেন্টারি প্রিভিলেজ অ্যাক্ট নাই। জি, ভারতীয় এই সংবিধানে তারা করেছে কি, তারা যখন সংবিধান রচনা করেছিলেন জওহরলাল নেহরু, জি, তখনই আম্বেদকরকে দিয়ে তার কাজটা করিয়ে দিয়েছিলেন। একটি লাইনে লেখা আছে যে হাউস অফ কমন্স যে প্রিভিলেজ এনজয় করে, এটি ভারতীয় লোকসভা এবং রাজ্যসভা তাই করবে। আমরাও কিন্তু আজ পর্যন্ত বহুবার চেষ্টা করব, পার্লামেন্টের মেম্বারদের প্রিভিলেজ অ্যাক্ট করতে পারিনি। শুধু ওই জায়গাটাই লেখা আছে যে এইটুকু প্রিভিলেজ থাকবে। সে প্রিভিলেজটা কি, যে পার্লামেন্টের যে কথা হবে সেই কথাটা হচ্ছে দায়মুক্ত কথা, সেই এবং স্পষ্টভাবে লেখাই আছে যে কোনো কোর্ট, এমনকি কোনো কোর্টেও
এটি নিয়ে আলোচনা হতে পারবে না। জি, একদম স্পষ্ট এটি লেখা আছে যে আদালতে কোনো সেই প্রশ্ন উত্থাপন কারণেই করা যাবে না। সেই কারণেই জি, যে অনুভূতিটা হচ্ছে যে এই বিষয়টি নিয়ে এই কোর্টে এই আলোচনাটা না করাটাই, এটি করাটাই হয়ে যাচ্ছে যে সংবিধান লঙ্ঘনের বিষয়। কিন্তু সংবিধান লঙ্ঘনটা কে করছে? যার হাতে সংবিধানের কাস্টোডিয়ান অফ দি কাস্টডি। কনস্টিটিউশন। কিন্তু আপনি তার যেমন- ওথটা কি? তার ওথটা হচ্ছে টু প্রিজার্ভ, প্রোটেক্ট এন্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন। কিন্তু আপনি যেমন বলছিলেন যে তার এটা ওথ যে কনস্টিটিউশনকে প্রিভেন্ট করা, তো ওর এই কার্যপ্রণালী বিধিত কনস্টিটিউশনেরই একটা ইলাবোরেটেড অংশ, সংসদকে পরিচালিত হবে। সেইখানে যখন লেখা আছে যে, আপনি জানেন খুব ভালো করে, এগুলো আপনারই অনেকটা ড্রাফট করা, এখানে আদালতের কার্য বিচারাধীন কোনো বিষয় সংসদে উল্লেখ না করার কথা, কোনো বিষয়ে এটা নিয়ে কোনো ব্যক্তিগত মতামত বিচারকদের নাম দেওয়ার এটি কথা। আছে, এটি যেমন মানে এটি আছে, উৎসটা যদি আমরা দেখি, এটি যেমন আছে, জি, আবার স্পিকারকে একটা রেজিডারি পাওয়ার দিয়ে দেওয়া আছে। এই পাওয়ারে স্পিকার যদি মনে করেন যে কোনো আলোচনা যে কোনো সময় তিনি কিন্তু গ্রহণ করতে পারেন। এই ক্ষমতাটি এই কার্যপ্রণালী বিধি তাকে দিয়েছে। কারণ তখন এর উপরে 270 আরোপিত হবে না। তখন আর এটা আরোপিত হবে না, কারণ তিনি যদি মনে করেন যে ইন স্পাইট অফ দ্যাট যদি উনি চান এটা করতে পারেন, এটা করেছেন। কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে যে এটি কোনো আদালতে কোনো বিচারাধীন কোনো বিষয় থাকলে পার্লামেন্টে এটি আলোচনা না করা। কেন না করা? জানেন, বিষয়টি হচ্ছে এই জায়গায় যে এটি আদালত একটি জিনিস বিচার করছে, এর মধ্যে যদি পার্লামেন্ট আর একটি কথা বলে দেয় তাহলে এটা প্রিজুডিস করে ফেলবে। রাইট। যাতে প্রিজুডিস না হয়, অতএব বিচার না হওয়া পর্যন্ত এটি আলোচনা না করাই সমীচীন। তারপরেও যদি স্পিকার মনে করেন যে তার ওই যে রেজিডারি পাওয়ারটা, সেই পাওয়ার অনুযায়ী উনি যে কোনো মোশন যে কোনো সময় তিনি গ্রহণ করতে পারেন এবং আলোচনা করতে পারেন। আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আইন অনুষদের সহযোগী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খালেদের সঙ্গে কথা বলি। জনাব মহিউদ্দিন খালেদ, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত বলছিলেন যে এটা এমন কোনো বিষয় না যে এটার জন্য খুব শঙ্কিত হতে হবে। আমরা কি শঙ্কিত হওয়ার মতো কারণ দেখছি আসলে? আমার তো মনে হয় আমি তো শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আজকের যে পত্রপত্রিকায়, যে আমরা সব পত্রপত্রিকায় এ ব্যাপারে নিউজ এসছে এবং আমার মনে হয় বাংলাদেশের সচেতন মানুষ এটা দেখেছে, এটা পড়েছে এবং আমরা নিজেরাই এটা শঙ্কিত। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সংসদ এবং বিচার বিভাগ এখন মুখোমুখি অবস্থানে। এখানে শঙ্কিত হওয়ার দুটোই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এভাবে যদি দুটো মুখোমুখি অবস্থান গ্রহণ করে তাহলে তো অবশ্যই শঙ্কিত হওয়ার কারণ আছে। অধ্যাপক মহিউদ্দিন খালেদ, এই অবস্থা কিন্তু প্রথম নয়। আমরা কিন্তু এরকম অবস্থা দেখে আসছি। আমরা দেখেছি রাষ্ট্রের সর্বোচ্চ পদে যিনি আছেন তাকেও হাইকোর্ট অনেক সময় অনেক কথা বলেছেন। আমি মনে করতে পারি রং হেডেড বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। তো ওই সময় এইটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেরকম বলছিলেন যে এখন হঠাৎ করে এত শঙ্কিত হওয়ার কি কারণ আছে বলে আপনি মনে করছেন? শঙ্কিত হওয়ার কারণটা আসলে আমার মনে হয় যে আদালতের এখানে আদালত এবং পার্লামেন্ট তাদের এখানে তো আমাদের সংবিধান দ্বারা পরিচালিত। সুতরাং এমন কোনো মন্তব্য করা উচিত নয় যেটা থেকে বিতর্ক সৃষ্টি হতে পারে। এবং বর্তমানে আমরা যে রিপোর্টটা দেখলাম, হাইকোর্টেরটা দেখলাম এবং আজকে আমি সংসদে যে আলোচনা হয়েছে সেটা পড়েছি। ওখানে সংসদে হাইকোর্টের মাননীয় বিচারপতি সম্পর্কে যেসব কথা সেগুলো তো সবাই আমরা তো সেগুলো দেখেছি, আমরা পড়েছি সেটা। এবং হাইকোর্ট যে মন্তব্য করেছে, মাননীয় বিচারপতি মাননীয় স্পিকার সম্পর্কে যে মন্তব্য করেছে সেটাও আমরা পড়েছি। এগুলো কিন্তু প্রত্যাশিত না, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত। আমাদের হচ্ছে যে কোনো একটা জিনিস এটা একটা বিচারালয়, এখানে যে পয়েন্টস ফর ডিটারমিনেশন আছে। এখন বিবেচ্য বিষয়ের বাইরে গিয়ে এমন কোনো মন্তব্য করা আমার মনে হয় উচিত না যেটা থেকে বিতর্কের সৃষ্টি হবে। আমাদের দেশ, আমরা পাকিস্তানের দিকে যদি দেখাই, সেখানে শাসন বিভাগ আর নির্বাহী বিভাগ এবং আপনার যেটা থেকে বিতর্কের সৃষ্টি হবে। আমাদের দেশ, আমরা পাকিস্তানের দিকে যদি দেখাই, সেখানে শাসন বিভাগ আর নির্বাহী বিভাগ এবং আপনার এই বিচার বিভাগ মুখোমুখি।
এখানে মঈনুদ্দিন আমাদের সম্মানিত সাংসদ মঈনুদ্দিন খান বাদল সাহেব তিনি বলেছেন এটা একটা অশনি সংকেত। এইরকম বিতর্ক আমাদের উন্নয়নকে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এটা ব্যাহত করবে বলে আমরা মনে করি। এখানে হয়তো তৃতীয় কোনো অন্য কেউ কোনোভাবে লাভবান্বিত হচ্ছে কিনা, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এটা বিবেচ্য বিষয়। কিন্তু অধ্যাপক মহিউদ্দিন খালেদ, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমরা এখন মতামত জানতে চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব আসিফ নজরুলের কাছে। জনাব আসিফ নজরুল, গত 2 দিন ধরে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে আদালতে এবং পার্লামেন্টে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এটা ভালো বিষয় না, এটা দুইটা ইনস্টিটিউশনের জন্যই ভালো না। এবং এখানে আমি সুরঞ্জিতার সাথে একমত, যেটাতে খুব বড় ধরনের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। কিন্তু অলরেডি যেটুকু ক্ষতি হয়েছে সেটাই বড় ধরনের ক্ষতি, কারণ দুইটা প্রতিষ্ঠানে কিছুটা আন্ডারমাইন্ড হয়েছে অন্তত মানুষের কাছে। আপনি খেয়াল করে দেখেন যে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। একটা পক্ষ থেকে বলা হয়েছে যে স্পিকার রাষ্ট্রদ্রোহিতার সুলভ অপরাধ করেছেন বা এই ধরনের একটা কথা। আবার সংসদে এটা লাইভ টেলিকাস্ট হয়েছে, সবাই দেখেছে যে যে বিচারক বলেছেন উনাকে মানসিক বিকারগ্রস্ত, স্যাডিস্ট এই ধরনের কথা বলা হয়েছে, সংবিধান লঙ্ঘন করেছেন এটা বলা হয়েছে। এটা যা ড্যামেজ হওয়ার অলরেডি হয়ে গেছে, এখন আমাদেরকে ড্যামেজ লিমিটেশনের দিকে যেতে হবে। যে আমি মনে করি দুই পক্ষেরই সংযমী হওয়ার এবং পরস্পরের প্রতি আরো অনেক রেসপেক্টফুল হওয়ার অবকাশ রয়েছে। জনাব আসিফ নজরুল, আপনাকে ধন্যবাদ। আমরা আবার সুরঞ্জিতের কাছে আসি যে দুটো প্রতিষ্ঠানেরই দুটো স্তম্ভেরই কিছু ক্ষতি হয়েছে। এই ক্ষতি থেকে এই ক্ষতি কিভাবে একটু কমিয়ে আনা যাবে? মহিউদ্দিন সাহেব চট্টগ্রামে উনি যে বলছেন, আমি ওনার সঙ্গে একমত। এটি শুধু অপ্রত্যাশিত না, অনাকাঙ্ক্ষিত। এটি না হলেই ভালো হতো। কিন্তু এই যে রাষ্ট্রের 3টি অঙ্গের যে বিভিন্ন অবস্থানের মধ্যে কেবল বইয়ে যা লেখা আছে এর বাইরেও প্র্যাকটিস নিয়ে এ ধরনের ঘটনা অন্যান্য গণতান্ত্রিক দেশেও ঘটেছে। ভারতীয় গণতন্ত্র বহুবার হয়েছে, কোর্ট পর্যন্ত গড়িয়েছে, অনেক ডিসিশনস আছে এর উপরে। এবং আমি তো বললাম যে এই অনেক অভিশংসন হয়েছে। তো ফলে যে যার সীমানার মধ্যে থেকে আরেকটি কথা যেটি নজরুল সাহেব বললেন যে বাক সংযমের বিষয়টি, হ্যাঁ এটা তো ঠিকই। যেমন জুডিশিয়ারিতে আপনার একটা স্বাধীন নিরপেক্ষ সেপারেটেড একটা জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারির উপরে নির্ভর করেই তো মানুষ তার সমস্ত বিচার ব্যবস্থাটা রয়েছে। সেখানে যে একইভাবে পার্লামেন্টই তো দেশের রাষ্ট্র পরিচালনার মূল অংশ। সুতরাং সেখানে এই 2টি অংশের মধ্যে যদি এই ধরনের দ্বন্দ্ব এবং এটি প্রকাশ্যে রূপ পায়, তাহলে তো সকলেই একটু নড়ে চড়ে বসার কথাই। আমি আরেকটা দিক তাদেরকে বিবেচনা করার কথা বলছি, যে আমরা একদিনেই একটি গণতন্ত্রের বিকাশ হয়ে যাবে, এটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নেবে, এটা মনে করার কিছু নেই। অতএব এইখানে যেমন এই যেটি স্পিকার করেছেন, তিনি তার বিবেচনায় যেটুকু মোনাফাইড একটা ফেইথ নিয়ে তার যেটুকু প্রয়োজন এটি তিনি করেছেন। অন্যদিকে যে ওই কোর্টেও যে বিষয়টি তারা নিয়েছেন, তারাও মনে করেছেন বিষয়টি বোধহয় এরকম করেই করা। পার্লামেন্টে যে রিঅ্যাকশনটা হলো, যে সংবিধান যে দায় মুক্তি আমাকে করে দিয়েছে, এটা কোর্টে এবং হাইকোর্টের মতো নিয়ে এটা নিয়ে এই ধরনের অপ্রত্যাশিত কথাবার্তা বলা এবং মন্তব্য করা, সেখানেও দেখেছেন সেনেটই কিন্তু প্রিভেইল করেছে। সেখানেও আমরা কালকে যে রিপোর্ট দেখেছি, অনেক রাইট থিঙ্কিং লয়াররা তারাও কিন্তু বলেছে রুলটা না দেওয়া, এমনকি অবজারভেশন দিতেও তারা মনে করছে যে এটা ঠিক হবে না। এই যে সকলের পার্টিসিপেট, এই যে ধরেন আজকে একটা বিতর্ক হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এটা কেবল ওই অপ্রত্যাশিত হয়ে হতাশ হওয়ার ব্যাপারও না, আরেকটি দিকও আছে এর মধ্যে। সেটি হচ্ছে এই আলোচনার মধ্যে এডুকেশন হচ্ছে। এডুকেশনের মধ্যে এখানে গিয়ে একটি বিষয় স্থির হবে, দেখবেন আগামী যারা নতুন পার্লামেন্টারিয়ানরা আসবে, পলিটিশিয়ানরা আসবে, নতুন জাজেদরা আসবে, তাদের জন্য কিন্তু এটি একটি শিক্ষণীয় বিষয় হবে। আমরা একটু দেখে নিই যে এই বিষয়ে দেশের 2জন প্রবীণ আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, তারা কি বলছেন। আমরা একটু প্রতিবেদন দেখছি যে এই গতকালের 2 ঘটনা নিয়ে তারা কি বলছেন। ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম কি বলছেন।
স্পিকারের সাথে কথা বলে বিচারাধীন মামলা নিয়ে স্পিকারের মন্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। মঙ্গলবার বিচারপতি AHM শামসুদ্দিন আহমেদ চৌধুরী এমন সমালোচনা করেন। এর সূত্র ধরে ফুঁসে ওঠেন মহাজোটের সদস্যরা। সংসদ অধিবেশনে 3 দিনের মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন এবং সেই বিচারপতির অপসারণ দাবি করেন তারা। সেজন্য বিচার বিভাগের ক্ষমা চাওয়া উচিত। জুডিশিয়াল কাউন্সিল গঠন কোনো সমাধান নয়, বরং সম্মিলিতভাবে এবং সাংবিধানিকভাবেই এই ঘটনার সমাধান সম্ভব বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর কামাল হোসেন। আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে এইগুলো বিষয় নিয়ে একটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আলোচনা করে আমরা এক বাক্যে আমাদের বক্তব্য রাখি। সে বক্তব্য মূলত হবে যে আমরা বলবো যে উভয় সাংবিধানিক যে দুটো অঙ্গ, এদের মধ্যে যে কোনো সমস্যা হয়ে থাক, এটা সমাধান হওয়া উচিত সাংবিধানিকভাবে। একইভাবে ব্যারিস্টার আমিরুল ইসলাম মনে করেন এভাবে আলটিমেটাম দিয়ে এই ধরনের ঘটনার সমাধান সম্ভব নয়। আমরা আইনজীবীরা একথা মনে করি যে এটার সমাধান সম্ভব এবং কোনো আলটিমেটামের দেওয়ার সুযোগ কারোরই আরেকজনকে দেওয়ার সুযোগ নেই। অতএব যে জায়গায় যার অবস্থান তাকে সেই জায়গায় সমুন্নত রাখতে হবে। এদিকে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরীকে অপসারণে দ্রুত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক। গত 31 মে ওই বিচারপতি তাকে বানরের সঙ্গে তুলনা করেন বলে উল্লেখ করে এই আবেদন জানান তিনি। উনি ব্যক্তিগতভাবে কারো ইজ্জত সম্মান হানি করার ক্ষমতা ওনাকে কেউ দেয়। সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে এটি বিচার চাইছি। বিচারের পন্থা আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে, সেটা এখন দেখা যাক কি হয়। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কামাল হোসেন একটি কথা বলেছেন, যে কথাটি তো ঠিক। জি, মানে আপনি বলছিলেন ওই ইয়াটা শেষ হওয়ার আগে ডক্টর কামাল হোসেনের কথা। কামাল হোসেন একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে এটা তো ঠিকই, বিচার ব্যবস্থার সঙ্গে বার বেঞ্চ দুইটি একসঙ্গে জড়িত। সেই ব্যাপারে উনি বলছেন সবাই যদি আমরা একত্রিত হয়ে একটি কথা বলি, তবে অবশ্যই সেই কথাটি সংবিধান সম্মত হতে হবে। এটা তো আমি মনে করি একটি শুভ কথা, যে এর মাধ্যমে এটি সমাধান করা। আর একটি কথা, এবং ডক্টর কামাল হোসেনকে ফাউন্ডার ফাদার অফ দি কনস্টিটিউশন, উনি এই 72 সালে এই সংবিধান রচনার তিনি চেয়ারম্যান ছিলেন। এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, উনিও একজন সংবিধান প্রণেতার মধ্যে, আমার যে 34 জনের মেম্বার ছিল উনিও একজন ছিলেন। এবং উনি ছিলেন না শুধু ওই অ্যাক্টিভ মেম্বার, উনি বুঝে শুনে, এবং এটার শুধু প্রায়োগিক দিকটাও উনি জানেন। তো সুতরাং উনি যেটা বলতেন যে ইয়ে করা কি আলটিমেটামের বিষয়টি নেই, উনি বুঝতে হবে যে, কারণ ওনাদের তো যা সবচেয়ে বেশি জানার কথা, 72-এর সংবিধান যখন আমরা করি, তারা যে ফাউন্ডার ফাদার অফ দি কনস্টিটিউশন, যে বিলটি এনেছিলেন ডক্টর কামাল হোসেন সাহেব এবং আমিনুল হোসেন সাহেব ভেরি অ্যাক্টিভ মেম্বার। ওখানে আমাদের মূল সংবিধানই ছিল যে যেটি সার্বভৌম সংসদ, এবং এই সংসদের কাছে এটি এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এন্ড লেজিসলেটিভ সকলকেই দায়বদ্ধ থাকতে হবে এই ইয়ের কাছে, পার্লামেন্টের কাছে। তাই তখন জজ সাহেবদেরও অভিশংসন ওই আর্টিকেল 96 অনুযায়ী, 72-এর সংবিধান অনুযায়ী পার্লামেন্টেই হতো। এটি কে এনেছিলেন? তারাই এনেছিলেন। আমিও 34 জনের একজন মেম্বার ছিলাম, আমি তো ভেরি ইয়াং আর বিরোধী দলে ছিলেন। তো সুতরাং এটি কখন যায়? এটি 5th অ্যামেন্ডমেন্টে বঙ্গবন্ধু হত্যার পরে এটি করা হয়, তারপর এটি চলে, এবং তারা ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাড়ায়। যদি যেমন আজকের যে ঘটনাটি ঘটেছে, এই ধরনের ঘটনা যদি কোনো জজ সাহেব সংবিধান লঙ্ঘন করেন বা মিসকন্ডাক্ট হয়, বা সে যদি আনএবল টু পারফর্ম হিজ ডিউটিস যদি হয়, তাহলে কি করা হবে? এটি কে দেখবে? যেহেতু অভিশংসন করার ক্ষমতাটি আজকে পার্লামেন্ট থেকে নিয়ে নেওয়া হলো, তখন তারা বললো জুডিশিয়াল কাউন্সিল করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই 75 থেকে এই পর্যন্ত, এই 40 বছরে আজ পর্যন্ত কোনো জুডিশিয়াল কাউন্সিলের আইনও করা হয় নাই, এবং আজ পর্যন্ত একটি কেসের নিষ্পত্তি করা হয় নাই। এখন মনে করেন পার্লামেন্টে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সংবিধান প্রেসক্রাইব করে দিয়েছে। সংবিধান বলছে যে এই ব্যাপার হলে জুডিশিয়াল কাউন্সিল করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি। সেই কারণেই রাষ্ট্রপতি মাননীয় নন, এই একটি জায়গা আছে মহামান্য রাষ্ট্রপতি। এই কারণে তিনি
এই জুডিশিয়ারিকেও, আপনার কি বলে লেজিসলেচারকেও, এক্সিকিউটিভ হেডকেও তিনি এটি কন্ট্রোল করতে পারেন। তার কাছে চলে গেলে উনি যদি মনে করেন যে এটি তদন্ত হওয়া উচিত, তারা ওই জুডিশিয়াল কাউন্সিল তারা তদন্ত করবেন বিষয়টি। তদন্ত করে ইফ দে আর স্যাটিসফাইড যে হ্যাঁ তিনি এই সংবিধান লঙ্ঘনটি উইলফুল হয়েছে এবং সেই কারণে সে তার ঔধ ভঙ্গ করেছে, সেই কারণে তাকে অপসারণ করা প্রয়োজন, করতে পারেন। বা তারা যদি এটা কন্ট্রারি অপিনিয়ন হোল্ড করে যে না এটা তারা করতে পারেন, এর দ্বারা তাকে অপসারণ করার যোগ্য কোনো অপরাধ তিনি করেন নাই, এটাও তারা করতে পারে। কিন্তু বিষয়টি হচ্ছে যে একটি রিমেডি তো কনস্টিটিউশনই দিয়েছে, সেই রিমেডিটা অবিলম্বে যদি কার্যকর না হয় তাহলে আপনি পার্লামেন্টের অবস্থাটা বোঝেন। আপনি পার্লামেন্টের যে এই প্রিজাইডিং অফিসার অফ দি হাউস অফ নেশনস, যেটা সিম্বলিক ইনস্টিটিউশন, আপনি আব্দুল হামিদ সাহেবকে দেখছেন কেন? আপনি একটা জাতীয় সংসদের স্পিকারের ইনস্টিটিউশনকে আপনি যে কোনো ভাষায় যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, আমি এগুলা উচ্চারণ করতে চাই না, একটি দেশের গণতন্ত্রের জন্য সমস্ত সংসদে এক বাক্যে এটা তো আপলোড করতেই চাইবে, এটাই তো স্বাভাবিক। একইভাবে আজকে যারা যে সিনিয়র লয়াররা আছেন, এবং এরা শুধু লয়ার না, এরা দেশের নেতাও এবং এরা ফাউন্ডার ফাদার অব দি কনস্টিটিউশনও, আমরা আশা করব সবাই নিরপেক্ষভাবে নির্মোহভাবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটি একটি সুযোগ। এখান থেকেই আমরা যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এবং প্রত্যেকটি অঙ্গের সঙ্গে অঙ্গের যে সম্পর্কটি হবে এটি স্থির করে দেওয়া। এখানে যেন আমরা কেউ বায়াসড হয়ে না যাই, আমরা যেন এখানে ডাক ঘুর করে একটা সমাধানে না যাই, বা তাও যদি যেতে হয় তারপরে দেখেন পার্লামেন্টের তিনটি ইনস্টিটিউশন আছে। ফার্স্ট ইনস্টিটিউশন হচ্ছে লিডার অফ দি হাউস, সেকেন্ড হচ্ছে আপনার লিডার অফ দি অপোজিশন, থার্ড হচ্ছে স্পিকার, এবং স্পিকারকেই কেন্দ্র করে দুইটা ইনস্টিটিউশন চলে। এটা তো একটা ট্রায়াঙ্গুলার জিনিস। সেই স্পিকারকে আপনি আন্ডারমাইন করছেন। এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো, এটা কিন্তু দিস ইজ নট এ ফাইট বিটুইন দি লেজিসলেচার এন্ড জুডিশিয়ারি, এটা এই ফাইট নয়। একটি বেঞ্চে এই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি সম্বন্ধে আমরা সকলেই যে কনসার্ন হয়েছি, আলোচনা হচ্ছে এবং এর মধ্যে জনগণও সম্পৃক্ত হচ্ছে। আজকে আমাদের একাডেমিশিয়ানরা সম্পৃক্ত হয়ে আমরা একটা পথ বের করেই নিতে হবে। রাইট, আমরা আবার একজন একাডেমিশিয়ানের কাছে যাই। জনাব আসিফ নজরুল, আপনার কাছে জানতে চাইবো যে বিচার বিভাগের বর্তমান স্ট্রেংথটা সম্পর্কে, আর বিচার বিভাগের বিরুদ্ধে যদি এখন অভিশংসনের ক্ষমতা সংসদকে দেওয়া হয় তাইলেও এই স্ট্রেংথটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কোনো প্রভাব পড়বে কিনা? আমি আপনাকে ইন্টারেস্টিং একটা জিনিস বলি। যখন আপনার এই পঞ্চম সংশোধনী মামলার রায় হয়, তখন কিন্তু রায় প্রচন্ড তীব্রভাবে জিয়াউর রহমান সাহেব যে সংশোধনীগুলো এনেছিলেন সেগুলি সমালোচনা করা হয়। অথচ এই রায়ে দেখা যায় যে বিচারকদের নিজস্ব সুযোগ সুবিধা সম্পন্ন যে বিধানগুলো ছিল, যেগুলি সামরিক বিধান বলে সংযোজিত হয়েছিল, তার অনেক কিছুই আবার এই রায়ের মধ্যে দিয়ে রেখে দেওয়ার কথা বলা হয়, কন্ডম করার কথা বলা হয়। তো এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে যে আপনি শুধুমাত্র আপনাদের ব্যাপারে, যেখানে আপনাদের ব্যাপারটা সুবিধাজনক অবস্থানে আছে, তার অনেক কিছু আপনারা রেখে দিবেন, আর অন্য ক্ষেত্রে বলছেন যে এই সামরিক ফরমান কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আমি খুব রাইটফুলি বলেছি আর কি। ওইখানে একটা প্যারাডক্স ছিল। সেকেন্ড প্যারাডক্সটা করেছে আপনার সুরঞ্জিত দ্বারা নিজেরা। ওনারা ৭২ সংবিধানে ফেরত যেতে চান, এটা বহুবার বলেছেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে অনেকেই। ওনারা সংবিধান সংশোধন বিষয়ে কমিটি করলেন, এখানে অনেকেই আপনার দাবি করলেন যে ৭২ সংবিধানে ফিরে যেতে হলে বিচারকদের যে অভিশংসনের ক্ষমতা সেটা সংসদের কাছে ফিরিয়ে নিতে হবে। তো ওনাদের সংসদ, ওনাদের 3/4 মেজরিটি আছে, ওনারা ৭২ সনের সংবিধানে ফিরে যেতে চান। ৭২ সনের সংবিধানে এই বিধানটা ছিল, ওনারা কেন গেলেন না? সুরঞ্জিত দাকে আমি প্রশ্নটা করলাম, সুরঞ্জিত আপনাকে ক্যাটাগরিক্যালি উত্তর দেবেন, এটা আমরা জানতে চাই। এখন আমার নিজের এমনি বক্তব্য যেটা হচ্ছে সেটা আমি বলি, এটা হচ্ছে দেখেন এই প্রতিষ্ঠানগুলোর একজন হেড আছে, বিচার বিভাগে প্রধান বিচারপতি আছেন এবং সংসদে স্পিকার আছেন। আমরা মাঝে মাঝে কোনো প্রতিষ্ঠানে কারো মধ্যে এমন সব আচরণ এবং এমন সব ভাষা প্রয়োগ দেখি এবং পত্রপত্রিকা যেভাবে আছে, এটা কিন্তু আপনার প্রধান বিচারপতি দেখার কথা এবং সংসদে হলে স্পিকারের দেখার কথা। যদি আপনার ওনারা ঠিক মতো দেখতেন, ওনারা যদি ঠিক মতো দেখেন যে একজন বিচারপতি কি ভাষা ব্যবহার করছে, পত্রপত্রিকায় কি আসছে,
এবং কি আচরণ করছে বিচার প্রার্থী বিভিন্ন পক্ষের সাথে, এবং এই বিচারালয়ের বাইরেও কি কি ধরনের কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কি আচরণ করছেন, এই জিনিসগুলো কিন্তু কোড অফ কন্ডাক্টে খুব ভালো করে লেখা দেওয়া আছে। এবং এই বিচারপতিদের কোড অফ কন্ডাক্টটা কিন্তু কোথায় যাচ্ছেন, কি আচরণ করছেন, এই জিনিসগুলো কিন্তু কোড অফ কন্ডাক্টে খুব ভালো করে লেখা দেওয়া আছে। এবং এই বিচারপতিদের কোড অফ কন্ডাক্টটা কিন্তু সংবিধান বলে করা হয়েছে, সংবিধান বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এটা করার কথা, এটা করা হয়েছে। তো ওই আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এটা যদি প্রধান বিচারপতি শুধু আজকের জন্য না, সবসময় যদি সতর্কভাবে সকল বিচারপতির ক্ষেত্রে দেখেন, তাহলে দু একজন বিচারপতির কারণে এই উচ্চ আদালত আমাদের অনেক বড় বড় মামলায় রায় দিয়ে আমাদের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছে। এই উচ্চ আদালতের অন্যান্য বিচারক এবং এই প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয় না। একইভাবে স্পিকারও যদি আপনার সংসদে মাঝে মাঝে আমরা দেখি অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়, এবং সেখানে আমরা জানি আপনাদের অনেক প্রিভিলেজ আছে, আপনারা ইচ্ছা আলোচনা করতে পারেন, কিন্তু অনেক আলোচনা দেখা যায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী হয় না। যেই বিধির বিধান ছাড়াই যার যার মতো ইচ্ছা মতো ফ্রি স্টাইলে বলতে থাকেন, এবং বলার সময় দেখা যায় যে ওনারা পরস্পরকে তো কুৎসিত ভাষায় আক্রমণ করেনি, কেউ কেউ আর কি, কখনো কখনো এমনকি দেখা যায় সংসদে অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে অত্যন্ত আক্রমণাত্মক, যেমন আপনি জানেন আব্দুল আবু সাইদ স্যার সম্পর্কে হয়েছিল। সেখানে আমি যেটা মনে করি, প্রতিষ্ঠানে যারা হেড আছেন, প্রধান বিচারপতি, স্পিকার, ওনারা যদি, স্পিকার মানে আমি আব্দুল হামিদ সাহেবকে বলছি না, যেদিন যে স্পিকার থাকবে, ডেপুটি স্পিকার যদি থাকে উনি, বা সভাপতি মন্ডলে কেউ থাকলে উনি, ওনারা যদি অনেক কষাস হন যে উনাদের সম্পর্কে, উনাদের দায়বদ্ধতা সম্পর্কে যে আইন আছে সংসদে, উনাদের দায়বদ্ধতা সম্পর্কে যে আইন আছে উচ্চ আদালতে, সেগুলি যদি 100% কমপ্লাই করার ক্ষেত্রে ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক হন, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে শুধু না, কখনোই হবে না। এই দিকটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ডক্টর আসিফ নজরুল, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি সুজিতা। আমরা দুটি বিষয় জানতে চাইবো, যে এক হচ্ছে যে এই অভিশংসনের বিষয়টি কেন আমাদের অরিজিনাল সংবিধানে ছিল, আমরা কেন ফিরিয়ে আনতে দেখছি না, আর দুই হচ্ছে যে সংসদ কি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে উঠছে কিনা, মানে এই আব্দুল আবু সাইদ প্রসঙ্গ বা অন্য প্রসঙ্গে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। তো দুটি বিষয়ে আলোচনা এসছে, একটি হচ্ছে অভিশংসনের ক্ষমতাটা সংসদে নেওয়া হচ্ছে না কেন, এবং এর প্রভাব কি পড়বে সংসদের উপর। আমি এই সমস্ত ব্যাপারে খুবই সোজা কথা বলার মানুষ। যেটি ডক্টর নজরুল বলেছেন কথাটি ঠিক, যে 96 যেটা 72-এ হয়েছিল, এটি 5th অ্যামেন্ডমেন্ট করে জিয়াউর রহমান সাহেব নিয়ে গেলেন, এবং এটা প্র্যাকটিস হলো ফর দ্য লাস্ট 40 ইয়ার্স। সবচেয়ে মজার বিষয় হলো, যারা ফাউন্ডার ফাদার অফ 72 কনস্টিটিউশন, তারা কিন্তু পরবর্তীকালে তাদের পজিশন শিফট করে নেন। আচ্ছা, নিয়ে বলেন ফাদার বলতে আপনি ফাউন্ডার ফাদার বলতে যারা সংবিধান তৈরি করে, যেমন কামাল হোসেন সাহেব, আমার আমিরুল ইসলাম সাহেব, এরা আমাদের সিনিয়র মেম্বার, আই অল রেসপেক্ট টু দেম। তারা শিফট করে বলে এটা ঠিক আছে, এটা এই সংবিধানের সার্বভৌম সংসদ না, এটা এই বলে যে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, এই ক্ষমতা হাইকোর্টের থাকুক, এবং ওই যে আপনার জুডিশিয়াল ইয়ের কথা নিয়ে আসলেন, যেটি আজ পর্যন্ত প্র্যাকটিসড হয় নাই। এটা হতে পারে না, কারণ আপনাকে এটি সার্বভৌম সংসদ করলে অবশ্যই তাকে যারাই কনস্টিটিউশনালি অ্যাপয়েন্টেড, মনে করেন আজকে চিফ ইলেকশন কমিশন, তাকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে হলে কালকে যদি তার মিসকন্ডাক্ট দেখা দেয়, তাকে কিভাবে সরাতে হবে, ওই অভিশংসন দ্বারা। আজকে একজন জাজ যদি তার মিসকন্ডাক্ট বা এই 3টি অপরাধে অপরাধী হন, তাহলে কিভাবে তাকে সরাবেন? তাহলে ওই জুডিশিয়াল কাউন্সিল, জুডিশিয়াল কাউন্সিল হতে গেলে সেই জুডিশিয়াল কাউন্সিল অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তো সেই কারণেই আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি তো সংবিধানের বাইরে কোনো কথা বলিনি। সংবিধানে যে প্রেসক্রিপশনটা আছে, এখানে নজরুল আরেকটি কথা বলেছে, এটিও ঠিক, যে আমি এই নিয়ে অনেক কথা বলেছি পত্র পত্রিকা ইত্যাদিতে। এক সময় আমার এই পার্লামেন্টের বন্ধুরা আমার পক্ষে ছিলেন না, একাই ফাইট করেছি। শেষে আমি
দেখেছি, আমার সঙ্গে সবাই এসেছিলেন। কিন্তু তারপরেও এই কথাটা ঠিক, এবারের 15th অ্যামেন্ডমেন্টে আমরা 96টার এই জায়গা রাখি নাই বা রাখতে পারি নাই। যদি আমাকে জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত মত, আমার তো একটা ব্যক্তিগত মত থাকতেই পারে, আবার একটি সমষ্টিগত মত থাকতেও পারে। আমি এখনো মনে করি একটি সার্বভৌম সংসদ রাখতে গেলে এই যে ফ্যালাসিটা হবেই, আপনাকে তাকে আজ হোক কাল হোক যেদিনই হোক অভিশংসনের ক্ষমতা পার্লামেন্টের হাতে ফেরত আনতেই হবে। তো এখন আমি এই কথা বলছি না, কারণ যে যা সংবিধানে আছে সেই অনুযায়ী এটা তদন্ত হওয়া প্রয়োজন, এর একটা ডিসিশন হওয়া প্রয়োজন। সেই সিদ্ধান্তটা আমি বলছি যে এটা ওনারা এটা করুক। এখন আমার এক বন্ধু যদি বলেন যে এটা আলটিমেটাম হয়ে গেল, সাংবিধানিক প্রেসক্রিপশন যা লেখা আছে, আপনি আগে বলেন এটি সাংবিধানিক কিনা। হ্যাঁ, আলটিমেটাম যদি এটি আপনারা না করেন তাহলে তো সংসদ তার অধিকার রক্ষা করার জন্য তার সেই প্রিভিয়াস পজিশনে যেতে পারবে। সংসদের এখনো 2/3 মেজরিটি আছে, তারা ইচ্ছা করলে ওই 72-তে 96-এর যে কথাটি আছে এটা নিয়ে আসা যায়। তা আমাদের মনে হয় আরো ডক্টর নজরুল অনেক এক্সট্রেনিয়াস কথা এনেছেন, আমি কথাটি আনতে চাই না, শুধু এই কথাটি বলতে চাই, যেমন অধ্যাপক আবু সাইদের বিষয়টি, এখানে বিভ্রাটটা কোথায় হলো? বিভ্রাটটা হলো গণমাধ্যম, তিনি গণমাধ্যমের পত্রিকায় এটি হয়েছে, তাই কথায় এসে গেছে। এখন কথায় এসে গেছে, যিনি সেই সময় চেয়ারে বসে থাকুন না কেন, ডেপুটি স্পিকার এই বসুক আর সভাপতি মন্ডলীতে, তখন সে স্পিকারের দায়িত্বটি পালন করে। এখন প্রশ্ন আসছে যে আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি তো মনে করি অধ্যাপক আবু সাইদ অত্যন্ত একজন সৃজনশীল, একজন সজ্জন ব্যক্তি, তার অবদান অনস্বীকার্য, এবং সে বলছে আমি এটা বলেই নাই। এখন দেখা যাচ্ছে যে সে বলেই নাই, কিন্তু ওই পত্রিকাতে এসেছে। এখন প্রশ্ন আসছে যে কিন্তু প্রসিডিংয়ে তো কথাটা থেকে গেল। এখন এই পার্লামেন্টের বাইরে কে কি বললেন, আমি কি করতাম, এটা একান্তই ব্যক্তিগত বিষয়। যদি এর থেকে করতে হয় যে আগামী প্রজন্মের 100 বছর পরে কেউ না কেউ বলবে যে উনি বলেছিলেন, এটাই সত্য হয়ে যাবে, তাহলে ওই প্রসিডিংটিকেও আলোচনার মাধ্যমেই এই বিভ্রান্তি দূর করে এটা প্রসিডিং থেকে সরাতে হবে। আর এই বিষয়টি আমি আবারও বলতেছি, গেল বলার কিছু নাই, এই বিষয়টিকে সাংবিধানিকভাবে নিষ্পত্তি করতে দেন। সাংবিধানিকভাবে নিষ্পত্তি করলে এটা তো একটা প্রেসিডেন্টস হবে, আগামী দিনের সবাই এটা আমরা ফলো করব, যেরকম একটি ঘটনা ঘটেছিল, তারপরে সাংবিধানিক পথ ধরে আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি, এবং ইট উইল বি বাইন্ডিং টু এভরিবডি। আমরা একটু জনাব মহিউদ্দিন খালেদের কাছে জানতে চাই যে আমাদের একজন দর্শক একটি মন্তব্য করেছেন, যে ওনার নাম ফারদিন ফেরদৌস, যে সংসদ এবং আদালত সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে অতি স্বাধীনতায় সহনশীলতা উধাও হয়েছে। এ সম্পর্কে আপনি কি বলবেন আমাদের? আসলে রাইটস অ্যান্ড ডিউটিস আর কোরিলেটিভ, আইনে একটা কথা আছে। সুতরাং টু মাচ লিবার্টি আসলে এটা এনক্রোচেস দ্য লিবার্টি অফ আদার পিপল। অতি স্বাধীনতা অন্যের অধিকারকে খর্ব করে। এভরি আনরেস্ট্রিক্টেড লিবার্টি আসলে উচিত না। এখানে আমি যেটা বলতে চাই, যদি অতিমাত্রায় দুটো প্রতিষ্ঠান, তাদের এখানে দে শুড বি গাইডেড বাই দ্য কনস্টিটিউশন। আমরা ডক্টর কামাল হোসেন স্যারের ইয়েটা দেখেছি, এটা সাংবিধানিকভাবে এগুলো করা সম্ভব, কারণ সংবিধানের মধ্যে যার যার অধিক্ষেত্র জুরিসডিকশন সংবিধানের মধ্যেই লিখিত আছে। এর মধ্যে যদি আমরা থাকি, এগুলো অতি উৎসাহিত হওয়ার ফলশ্রুতি হলো আজকের এই বিতর্ক। অতিমাত্রায় যদি আমরা উৎসাহিত হই কোনো ব্যাপারে, এবং আমরা যদি আমাদের সীমা রাখা জুরিসডিকশনটা এক্সিড করি, তখনই কিন্তু বিতর্কের জন্ম নেয়। আমাদের উচিত, আমাদের এই যে দোনোটাই কিন্তু তাদের জুরিসডিকশনটা সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে, এবং পার্লামেন্টারিয়ান যারা সাংসদ আছে, সম্মানিত সাংসদরা, তারা তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন, এবং মাননীয় হাইকোর্ট যারা বিচারপতিগণ আছে, আমাদের বিচার বিভাগ জুডিশিয়ারি, তারাও তাদের অধিকার সম্পর্কে এবং তাদের কর্তব্য, তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমরা যদি আমাদের নিজস্ব অধিক্ষেত্রের মধ্যে বিচরণ করি,
তাহলে এই বিতর্কগুলোর জন্ম নেবে না, এবং আমাদেরকে আমাদের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে, এটাই হলো বড় কথা। আমরা উৎসাহিত হলেই বিতর্কের জন্য। জনাব মহিউদ্দিন খালেদ, আপনাকে ধন্যবাদ। উনি ক্লিয়ারলি বললেন যে জুরিসডিকশন, যে সীমাবদ্ধতার কথা আপনি বলছিলেন। আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব সুরঞ্জিত সেনগুপ্তের কাছে বাকি কথা শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপনি বলছিলেন যে এটা সবই গণতান্ত্রিক চর্চার একটি উপায়, কিন্তু সীমাবদ্ধতাটি মনে রাখা দরকার বা সীমা রেখাটি মনে রাখা দরকার। আমরা একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জনাব তোফায়েল আহমেদের কথা, এটা একদম স্পষ্ট হয়ে এসছে সংসদের কথা, যে দলীয়করণ উচ্চ আদালতে দলীয়করণ এবং বিচার বিভাগে এর প্রভাব সম্পর্কে যদি আপনি একটু বলতেন, উচ্চ এবং নিম্ন আদালত। আমি আগেই বলে দিয়েছি জি, যে আমার সহকর্মীরা কে কি বলেছেন, জি, তাদের কথার উপর আমি কোনো মন্তব্য ঠিক আছে। যদি আমরা উচ্চ আদালতের, আমি যে কথাটি বলছিলেন আপনি এখান থেকেই আসল কথাটা, গণতন্ত্রের চর্চা না করে আপনি গণতন্ত্র হবে কি করে, এবং তাতে ভুল ভ্রান্তি থেকেই তো আমরা বেরিয়ে আসব। এই ধরনের দুইটি অবস্থান আজকে জুডিশিয়ারির একজন লার্নেড জাজ, উনি একটি পজিশন নিয়েছেন, তার বেঞ্চ। এইদিকে সমগ্র পার্লামেন্টের বিষয়ে তারা মনে করছে যে আমরা একটা ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করে এটা একটা কন্টেম্পচুয়াস অবস্থায় চলে গেছে। এই নিয়ে যে বিতর্ক হচ্ছে, এই নিয়ে যে আলোচনা হচ্ছে, প্রকাশ্যে আলোচনা হচ্ছে, কারণ আপনি দেখেন পার্লামেন্টের প্রসিডিং এখন রেডিও এবং টেলিভিশনে আনসেন্সার্ড যাচ্ছে। জনগণ ওই যে বলছেন, এক ভদ্রলোক বললেন যে টু মাচ ডেমোক্রেসি ইজ সামটাইম নট কন্ডিউসিভ টু দি ডেমোক্রেটিক এক্সারসাইজ। এটা তো ঠিক, যেমন আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইট দেওয়া হচ্ছে, সমস্ত ফ্রিডম অফ প্রেস সব জায়গায় বলা আছে, ফান্ডামেন্টাল রাইট গিভেন, ফ্রিডম অফ প্রেস ইজ গিভেন সাবজেক্ট টু রেস্ট্রিকশন ইম্পোজ, রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল। একটি মাত্র জায়গায় কেবলমাত্র এই রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল বলা হয় নাই, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে আর্টিকেল 39। বিবেকের চিন্তার বেলায় বলছে এটা আনফেটার্ড ডেমোক্রেসি। কিন্তু আমি এখানে মনে করছি এই ধরনের সকল গণতান্ত্রিক চর্চায় সকল দেশেই অসংখ্য মামলা হয়েছে, অসংখ্য সিদ্ধান্ত আছে, এবং যতই বিতর্ক হবে ততই কিন্তু গণতন্ত্র ম্যাচিওর করবে, জনমত সৃষ্টি হবে, একদিন মনে রাখবে। সুতরাং এর থেকে আমি মনে করি যে আলোচনাগুলো হচ্ছে, এবং এর থেকে নিশ্চয়ই আমাদের গণতন্ত্র উপকৃত হবে। তবে ওই যে কথাটি বলতেছেন যে আমাদের ভুল ভ্রান্তি, আমার তো চিন্তার ভুল ভ্রান্তি বিভ্রান্তিও হতে পারে, তার থেকে আমরা বেরিয়ে আসবো, তাতে কি হয়েছে? আচ্ছা, এই মুহূর্তে এটাকে আপনি অনেক বড় সংকট বা মনে করছেন না, বরং মনে করছেন যে এটা একটা চর্চা এবং প্রক্রিয়ারই একটি অংশ গণতন্ত্রের পথে চলে যায়? আরে গণতন্ত্রের প্রথম কথাই তো লেট দি থাউজেন্ড ফ্লাওয়ার ব্লসম, শত ফুল ফুটতে দাও। এই যে পার্লামেন্টে আলোচনা হচ্ছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের সংসদ নেত্রী বসেছিলেন, উনি চলে গেলেন, কেউ তো হুইপ করছে না, কেউ কাউকে হুইপ করছে না, কই আর্টিকেল 70 তো আসছে না, যে যার ইচ্ছা মতো বলতেছেন। শেষ পর্যন্ত কথাটা কি আসলো? শেষ পর্যন্ত আমরা সংবিধানেই আসলাম, যে সংবিধান অনুযায়ী এটার ব্যবস্থা নেওয়া হোক। তার মানে আপনি 3 দিনের মধ্যে একটা সময় বেঁধে দিতে চেয়েছেন, যে সে সময়টা যেরকমই হোক আপনি চাচ্ছেন যে এটা 3 দিন বলেছে, আপনি 3 দিনকে লিটারেলি নেন কেন? 3 দিনে 30 দিন করেন, কিন্তু এর এই যে দুইটি অবস্থানের এখানে ধামাচাপা দিয়েন না। এই দুইটি অবস্থানের এটি গণতান্ত্রিক ভাবে যে সমাধান করতে হবে, কারণ সাংবিধানিক ভাবে, কারণ একটি জিনিস আপনাকে বুঝতে হবে, এখানে কিন্তু পিপল ইনভলভ হয়ে গেছে। যেমন আপনার চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি একাডেমিশিয়ানদের আপনি ইনভলভ করলেন, তারাও কিন্তু ভাবছেন, সাধারণ মানুষও ভাবছে যে এটা কি হচ্ছে, সকলের এটা মত আছে, রাইট অর রং। সবার ঊর্ধ্বে যে বিষয়টি সেটি হচ্ছে সংবিধান, সংবিধানের প্রতি আনুগত্য, এবং সেই আনুগত্য রেখে আমাদের এই 3টি প্রতিষ্ঠানকেই আমাদের সমুন্নত রেখে এগোতে হবে। প্রত্যেকটির যার যে জায়গা থেকে তাকে ফাংশন করতে দিতে হবে, এবং সেই ফাংশনিংটা সংঘাতমূলক হবে না, একটি আরেকটির পরিপূরক এবং সম্পূরক হবে। সেখানে যদি কোনো ইন্ডিভিজুয়াল তার চিন্তার বিভ্রান্তি থেকে, তার চেতনার ভুল থেকে, এটি আপনার এই বোনাফাইডি মিস্টেক হতে পারে, থেকে যদি তার ডেভিয়েশন হয়, তার জন্য তাকে আপনি স্থির করে দেবেন না,
অতএব এই চর্চাটার কথাই আমি বলতেছি। এক্স্যাক্টলি, আমি তো মনে করি এটা ভালো দিক। আমরাও চাই যে এটা সাংবিধানিকভাবে এইটার সমাধান হোক এবং এটার মধ্যে স্বস্তি ফিরে আসুক। এই ছিল আজকের বাংলাদেশে। আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আগামীকাল এই সময় আবার দেখা হবে। শুভরাত্রি।